ওকে, তো আমরা প্রথম দিন দেখছিলাম এই বিষয়গুলা। এরপর আমরা তিনটা সূত্র দেখছিলাম। তিনটা সূত্র থেকে আমরা ম্যাথ বেশি করে দেখাই নাই, শুধু আমরা ওই যে হ্রদের ম্যাথ দেখাইছি। এরপরে তিনটা সূত্র একসাথে কম্বাইন করে আমরা একটা কনস্ট্যান্ট পেয়েছিলাম, যেটা ইকুয়াল টু এনআরটি লেখা আছে, এনকিউ লেখা আছে, যেখান থেকে আমাদের ছোটখাটো ম্যাথ আসে। আর যেগুলো আমরা এক্সারসাইজ করতে গেলে পাবো, তখন প্রবলেম হলে দেখাও। মানে এই খুঁটিনাটি বিষয়গুলা এখন আপাতত দেখাচ্ছি না, একটা অনলাইন ক্লাস, সেকেন্ড ল্যাপটপ দেখাতে অনেক সময় কম। এই জন্য প্রবলেম করতে যে যদি সমস্যা হয় তখন বললে এগুলো সলভ হয়ে যাবে, এগুলো আসলে মেজর কোনো ইস্যু না। এরপর ইসলাম হ্রদের ম্যাথ। হ্রদের ম্যাথের মধ্যে আমরা আলটিমেটলি এই ফর্মুলাটা পাইছিলাম। কিভাবে করছিলাম আই গেস মনে আছে মোটামুটি। মই মনে হয় ক্লাস করো নাই, তাই না? জি ভাইয়া। এগুলো পারো হ্রদের ম্যাথ? আগে করছিলা? না ভাইয়া, কিন্তু ক্লাসে দেখাইছিল মনে হয়। আচ্ছা, এটা হালকা তাহলে একটু বলে দিই। হ্যাঁ, তো একটা বাবল ছিল, একটা পানির বাবল, যে বাবলটা পানির উপরিতলে যখন ছিল তখন এটা আয়তন ছিল V1। এরপর এটাকে যখন পানির তলদেশে নিয়ে যাব, পানি মানে একটা হ্রদ চিন্তা করতেছি, হ্রদের তলদেশে নিয়ে গেছি, যে হ্রদের হাইট ছিল এইচ পরিমাণ হাইট ছিল। তো তলদেশে নিয়ে গেলে কি হবে? এটার উপর প্রেসার বেড়ে যাবে। তাহলে প্রেসার বাড়লে অবশ্যই ভলিউম কমবে। বয়েলের সূত্র অনুসারে যে টি যদি ফিক্স থাকে, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে পি ইজ প্রপোর্শনাল টু 1/v। প্রেসার বাড়লে ভলিউম কমে যাবে। এই যে ভলিউম কমে গেল, আমার কোশ্চেনে দেওয়া থাকবে যে ভলিউম কত অংশ কমছে। দ্যাট মিনস V1 আর V2 রেশিও দেওয়া থাকবে, বা এটা R1 R2 রেশিও দেওয়া থাকতে পারে। রেডিয়াস জানা থাকলে ভলিউম রেশিও বের করতে পারবো। ডায়ামিটার রেশিও দেওয়া থাকলে তাও ভলিউম রেশিও বের করতে পারবো। করা যাবে না আলটিমেটলি? ওকে, যদি ভলিউম রেশিও জেনে যাই, তাহলে আমার প্রেসার রেশিও জেনে যাওয়ার কথা। তাহলে আমি বুঝে যাব যে উপরের প্রেসার আর নিচের প্রেসার রেশিওটা কি। সেখান থেকে উপরের প্রেসার নিচের প্রেসার ডিফারেন্সটা কত, সেখান থেকে আলটিমেটলি এইচ পাওয়া পসিবল। তো সেই কাজটা আমরা করছি। আমরা দেখছি যে এখানে P1 V1 আর নিচে P1 V1 সেম হবে। ওপরে আমার যখন ছিল P0 প্রেসার, তখন আয়তন ছিল V1। আর নিচে যখন চলে গেছে P0 প্রেসার আছে, অ্যাডিশনালি এইচ গভীরতা যাওয়ার জন্য পানির জন্য এইচ রো জি পরিমাণ চাপ ক্রিয়েট হয়েছে। তাহলে ওভারঅল এটা হলো P2, P0 প্লাস এইচ রো জি। এরপর ছিল V2। এক পাশে নিয়ে গেলে V1/V2, এটা রেশিও অলরেডি কোশ্চেনে দেওয়া থাকবে। এখান থেকে ক্যালকুলেশন করলে এইচ ইকুয়াল টু আমরা কিছু একটা পাই। তো এইচ ইকুয়াল টু যে ফর্মুলাটা পাই, এটার মধ্যে আমরা দেখানোর ট্রাই করছিলাম এটার মধ্যে কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে। তো প্রথম কথা, রেশিও। আগে বলছি রেশিওটা আমাকে সরাসরি দিয়ে দিতে পারে, কিংবা ব্যাসার্ধের রেশিও দিয়ে দিতে পারে। তো এটা একটা গোলক, যেহেতু আয়তন কি হবে, 4/3 পাই r কিউব। তার মানে রেডিয়াস দ্বিগুণ হয়ে যাওয়া মানে আলটিমেটলি কিন্তু আয়তন কত গুণ হয়ে যাওয়া, 8 গুণ হয়ে যাওয়া। কিউবের সমানুপাতিক কিন্তু, এটা মাথায় রাখবো, হ্যাঁ। তো ডায়ামিটারও দেওয়া থাকতে পারে, বা সরাসরি ভলিউমও দেওয়া থাকতে পারে। তো এটা গেল প্রথম প্যারামিটার। এরপর P0 কি ছিল একটু যদি ভালো মতো খেয়াল করি, P0 ছিল বায়ুমণ্ডলীয় প্রেসার, যে নর্মাল অবস্থায় যে প্রেসারটা ছিল। এই বায়ুমণ্ডলীয় প্রেসার সরাসরি তোমাকে বলে দিতে পারে, বা অনেক কাহিনী টাহিনী করে বলতে পারে। যেমন তুমি কোশ্চেন সলভ করতে গেলে, যে তিনটা কোশ্চেন সলভ করতে দিছি, ওই তিনটা সলভ করলে বুঝবা যে বায়ুমণ্ডলীয় প্রেসারটাকে আমি বিভিন্ন ভাবে এক্সপ্রেস করতে পারি। এরপর দেখছিলাম রো, নিচে একটা প্যারামিটার ছিল যে রো। এই রো মানে কি ছিল? এই রো মানে ছিল যে এইটাকে কার মধ্যে ডুবাইছিলাম, যে এই লিকুইডের রো। তো আমি যদি একটা পানি হ্রদের মধ্যে, যদি ধরো এটা শুধু আমার নর্মাল পানি আছে, তাহলে ঘনত্ব হবে 1000 কেজি/মিটার কিউব। মনে করো লবণাক্ত পানি আছে, তাহলে ঘনত্ব আরো বেড়ে যাবে। আবার চিন্তা করতে পারি এমন যে আমি একটা হ্রদ বানাইছি, কৃত্রিম হ্রদ, যেটার মধ্যে ধরো আমি ক্যারোসিন দিয়ে বানাইছি, তখন ক্যারোসিনের ঘনত্ব দেওয়া লাগবে, তাহলে লিকুইডের ঘনত্ব নিচের যেটা, এটা মাথায় রাখবো, হ্যাঁ। তো এইভাবে যদি আমি বুঝতে পারি সেটার মধ্যে কোনটা কি বিষয়গুলা, তাহলে এই ম্যাথ গুলো আমরা সলভ করতে পারবো। ওকে, তো আমরা এখন শুরু করি আমাদের সেকেন্ড পার্ট, যেটাকে বলছি আমরা গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব। তো গ্যাসের গতিতত্ত্ব পড়ার আগে আমাদের আগে ধারণা থাকা লাগবে যে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি কি। প্রথম ক্লাসে আমরা 4টা বৈশিষ্ট্য পড়ছিলাম, আর এডিশনালি বলছিলাম বই থেকে আরো 14টা বৈশিষ্ট্য ছিল, ওই বৈশিষ্ট্যগুলো একটু পড়তে বলছিলাম। পড়ছিলা ওগুলো? হ্যালো, পড়ছিলা আগের ক্লাসে যে পড়াগুলো দিছিলাম এগুলা? কেউ পড়ো নাই? কি পড়ছো? ইয়েস অর নো কিছু তো বলো। আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি নাকি?
হ্যালো। না ভাইয়া, শোনা যায়। ওরা কোথায় জানি না। এই বাকি কি ঘুমাই গেছো নাকি? 11টার দিকে ঘুমাও নাকি? ইয়েস অর নো কিছু তো বলো। এখানে মারতে পারবো না, না বললে সমস্যা নেই, না বললে। নাকি ক্লাসে জয়েন দিয়ে চলে গেছো কোথাও? ভাইয়া পড়ছি না সবগুলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই যে বলার সময় বলে দিব না যেগুলো যেগুলো লাগবে, একটু পড়লে ভালো হইতো। হ্যাঁ, এই জন্য পড়াগুলো দিছিলাম। ওকে, তো আমরা এখন দেখবো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের গতিতত্ত্বের মধ্যে কি থাকবে। গ্যাসের গতিতত্ত্বের মধ্যে আলটিমেটলি গ্যাসের ভেলোসিটি থাকবে, তাই না? গতিতত্ত্ব বুঝতে পারতেছি, গতি এখানে বেগ নিয়ে কিছু একটা রিলেটেড আছে। তাহলে গ্যাসের বেগ আমরা নর্মালি মেজার করি হলো সিআরএমএস বেগ। সিআরএমএস বেগ নিয়ে আইডিয়া আছে কারো? সিআরএমএস, আর মানে রুট, এম মানে মিন, এস মানে স্কোয়ার। মানে রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার মানে কি বোঝায়? রুট মানে তো বোঝায় বর্গমূল, আমরা জানি। মিন মানে বোঝায় অ্যাভারেজ বা গড়, আর স্কোয়ার মানে তো স্কোয়ার বোঝায়, জানি। তো সিআরএমএস বোঝার জন্য একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, মনে করো আমার কাছে 3টা গ্যাসের মলিকিউল ছিল। এটা মনে করো এ মলিকিউল, এটা বি মলিকিউল, এটা সি মলিকিউল। এ মলিকুলের ভেলোসিটি মনে করো দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, বি এরটা দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড, সি এটা দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। তো আমি এখন বের করতে বললাম যে এই যে 3টা গ্যাসের মলিকিউল দিয়ে সিআরএমএস কত হবে। সিআরএমএস কিন্তু কাইন্ড অফ একটা অ্যাভারেজের মতো। কিন্তু এই আমরা যে যখন স্ট্যাটিস্টিক্স পড়বা, পরিসংখ্যান একটা পার্ট আছে তোমাদের ম্যাথের মধ্যে, এই পরিসংখ্যান যখন পড়বা তখন দেখবা যে আমরা শুধুমাত্র এই অ্যারিথমেটিক মিন বা এই গাণিতিক যে গড় আছে, এই গড় দিয়ে আসলে সবকিছু সুন্দর মতো প্রকাশ করা যায় না। কিছু কিছু লিমিটেশনস আছে এটার। ফর এক্সাম্পল, গ্যাসের গতিত্বের ক্ষেত্রে আমরা গতিশক্তি আলটিমেটলি কি দিয়ে লিখি? হাফ এম ভি স্কোয়ার দিয়ে লিখি না? তাহলে দেখো ভেলোসিটির সাথে কিন্তু স্কোয়ার সম্পর্কিত আছে। মানে স্কোয়ার রিলেটেড কিছু একটা নিলে এখান থেকে আমরা মোর অ্যাকুরেট ভ্যালু পাই। তো এই জন্য আলটিমেটলি গ্যাসের ক্ষেত্রে নর্মালি অ্যাভারেজ না বের করে আমরা সিআরএমএস বের করি। তো সিআরএমএস কিভাবে বের করবো কি বলছি? প্রথমে উল্টা দিক থেকে আগাবো, স্কোয়ার করতে হবে সবগুলার। তাহলে স্কোয়ার করে ফেলি সিআরএমএস। তাহলে হবে 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 3 স্কোয়ার। এরপরে কি করবো? এরপরে অ্যাভারেজ করবো, 3 দিয়ে ভাগ করে দিব। এরপর এটাকে রুট করব। এইভাবে আমরা সিআরএমএস ভেলোসিটি পাই। বুঝতে পারছি সিআরএমএস কি জিনিস? জি ভাইয়া। এটা আমরা গ্যাসের ক্ষেত্রে ইউজ করি, বিকজ এই গতিশক্তি দিয়ে আমরা সবকিছু মেজার করি, তো স্কোয়ারের সাথে ভালো সম্পর্ক আছে। এটা একটা রিজন। অ্যানাদার রিজন হলো যদি আমরা সিআরএমএস দিয়ে করি, আসলে অ্যাভারেজ করার উদ্দেশ্যটা কি? ফর এক্সাম্পল, মনে করো আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টের মার্কস আমি অ্যাভারেজ করছি। মনে করো একজন পেয়েছিল 100, একজন পেয়েছে 40, একজন পেয়েছে 60, একজন পেয়েছে 80, এরকম করে অ্যাভারেজ করছি। তো মনে করো অ্যাভারেজ মার্কস আসছে তোমার 65 ফর এক্সাম্পল। তো এই অ্যাভারেজ দিয়ে আসলে কি বোঝায়? যদি ধরো তোমার ওই ক্লাসের মধ্যে প্রিন্সিপাল যায়, প্রিন্সিপাল যে যদি র্যান্ডম একজনকে পিক করে, তাহলে দেখা যাবে সেন্ট্রাল টেন্ডেন্সি বা ম্যাক্সিমাম মানুষের মার্কস এই 65 আশেপাশে হওয়ার কথা, তাই না? কিন্তু গড়ে একটা ঝামেলা আছে। গড়ে ঝামেলা কি? মনে করো একজনের নাম্বার অনেক কম, সে কিন্তু আমার অ্যাভারেজটা আলটিমেটলি অনেক কমে ফেলে। যার কারণে অ্যাজাম্পশন করা যে ভ্যালুটা, এটা যে অনেক অ্যাকুরেট দেখাবে, এটা পাওয়ার পসিবিলিটি খুব কম হয়। তো রেদার দেন আমরা যদি সিআরএমএস বের করি, এটার অ্যাকুরেসি আরো বেশি হয়। যে র্যান্ডম একজন পার্সনকে যদি পিক করি, মনে করে গ্যাসের মলিকুল অনেকগুলো আছে, র্যান্ডম একটা গ্যাসের মলিকুলকে যদি পিক করি, মোটামুটি দেখা যায় সিআরএমএস যদি বের করি, এইখানে যে ভ্যালোসিটিটা পাই সেই ভ্যালোসিটির কাছাকাছি পাই, রেদার দেন যদি সরাসরি গড় করতাম সেই ভ্যালোসিটি থেকে। এই জন্য আমরা গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে নর্মালি অ্যাভারেজ না বের করে, অ্যাভারেজ ভ্যালোসিটি না বের করে গ্যাসের গুলার আমরা সিআরএমএস টা বের করি। তো সিআরএমএস এর ইম্পর্টেন্স আশা করি মোটামুটি বুঝতে পারছি। আরো যদি স্ট্যাটিস্টিক্স যখন পড়বা, পরিসংখ্যান চ্যাপ্টার, তখন এগুলো আরো ভালো মতো বুঝতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তো সিআরএমএস নিয়ে আলোচনা পাওয়া গেল। এটা আমরা এখন একটা ব্লক করে ক্লোজ করে দিই। এখন আমরা যে টার্ম শিখবো সেটা হলো একটা 3D পাত্র নিব। একটা পাত্র নিলাম, এরকম 3D একটা পাত্র।
এই পাত্রের মধ্যে একটা গ্যাসের মলিকুল চিন্তা করতেছি, গ্যাসের মলিকুল। এই গ্যাসের মলিকুলটা এক পারমাণবিক গ্যাস, ফর এক্সাম্পল হিলিয়াম, এক পারমাণবিক একটা গ্যাস নিছি। তো এই এক পারমাণবিক একটা গ্যাস আমার ফ্রিলি মুভ করতে পারে তিনটা ডিরেকশনে। সে চাইলে এক্স অ্যাক্সিসে মুভ করতে পারবে, সে চাইলে ওয়াই অ্যাক্সিসে মুভ করতে পারবে, সে চাইলে জেড অ্যাক্সিসে মুভ করতে পারবে। আসলে মুভ তো ত্রিমাত্রিক সব দিকেই করতে পারে, কিন্তু ত্রিমাত্রিক একটা ক্ষেত্রকে বোঝানোর জন্য আমি যদি কম্পোনেন্টও নেই, এই ম্যাক্সিমাম তিনটা কম্পোনেন্টই আমাদের মোর দেন এনাফ। এই তিনটার বেশি কম্পোনেন্ট আমার লাগে না। তো এই জন্য একটা একমাত্রিক গ্যাসের ক্ষেত্রে আমি বলতে পারবো ও স্বাধীনভাবে মুভ করতে পারে, স্বাধীনভাবে চলাচল করতে পারে। এটাকে বলা হয় স্বাধীনতার মাত্রা। এটা নিয়ে পরে আবার পড়বো, সমস্যা নাই, আপাতত মাথায় রাখি। স্বাধীনতার মাত্রা মানে সে কত দিকে স্বাধীনভাবে মুভ করতে পারতেছে, এটা হলো স্বাধীনতার মাত্রা। তাহলে আমি বুঝতে পারতেছি যদি আমার একটা এক পারমাণবিক গ্যাস থাকে, এই এক পারমাণবিক গ্যাসে স্বাধীনতার মাত্রা কয়টা হইতেছে? তিনটা হইতেছে। কোন কোন ডিরেকশনে? একটা এক্স ডিরেকশনে, একটা ওয়াই ডিরেকশনে, একটা জেড ডিরেকশনে। তাহলে এখানে যদি আমি এই পাত্রের মধ্যে অসংখ্য গ্যাসের মলিকুল আছে, আমি যে কোনো একটা মলিকুল ধরে চিন্তা করতেছি। একটা মলিকুল কয় দিকে মুভ করতে পারবে? চাইলে সে এক্স অক্ষ বরাবর মুভ করতে পারবে, ওয়াই অক্ষ বরাবর মুভ করতে পারবে, কিংবা জেড অ্যাক্সিস বরাবর মুভ করতে পারবে। তিন দিকে সে মুভ করতে পারে। ওকে, তোমার এই গ্যাসের মধ্যে কিন্তু আবার বলতেছি, এই পাত্রের মধ্যে কিন্তু আমার অসংখ্য গ্যাসের মলিকিউল আছে। তো আমি ধরে নিলাম আমার টোটাল পাত্রের মধ্যে এন সংখ্যক পরমাণু আছে। হ্যাঁ, এন সংখ্যক পরমাণু আছে গ্যাসের। আর প্রত্যেকটা পরমাণুর ভর, এই যে ছোট ছোট যে প্রত্যেকটা পরমাণুর ভর স্মল এম। হ্যাঁ, এটা ভর। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে পরমাণু আছে, এই প্রত্যেকটি পরমাণুর ভর স্মল এম। তাহলে এখন বলো তো এই পাত্রের মধ্যে মোট ভর কত? মোট ভরকে আমি ক্যাপিটাল এম বা ডাব্লিউ দিয়ে লিখতে পারো, ক্যাপিটাল এম কিংবা ডাব্লিউ দিয়ে লিখতে পারো। মোট ভর ইকুয়াল টু কি হবে বলো তো? এমন এম এন। একদম সহজ জিনিস, এম এন। এটা আমরা একটু আপাতত মাথায় রাখলাম, কারণ ভর এর সাথে রিলেটেড। আচ্ছা, এখানে আমার উদ্দেশ্য কি একটু বলি। এখান থেকে আমার মানে এই কাজটা করতেছি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই যে আমার এখানে গ্যাসের মলিকুল ছোটাছুটি করতেছে, এর ভেলোসিটির সাথে একটু আগে যে আমি ইকুয়েশন শিখছি পিভি ইকুয়াল টু এনআরটি। হ্যাঁ, তাহলে এই যে চাপের যে সমীকরণ ছিল পিভি ইকুয়াল টু এনআরটি, এই চাপের সমীকরণের সাথে সি এর একটা সম্পর্ক আছে। এইটা বের করা আমার মূল উদ্দেশ্য এখানে। এক কথায় এই গ্যাসের মলিকুলটা কতটুকু প্রেসার দিচ্ছে এই পাত্রের মধ্যে। এই যে পাত্র যে আছে, এই পাত্রের চারপাশে প্রেসার দিচ্ছে না ছোটাছুটির ফলে? এটা চিন্তা একটা বক্সের মধ্যে একটা মৌমাছি আটকে রাখছো, মৌমাছি কন্টিনিউ ছোটাছুটি করতেছে, তাহলে মৌমাছি একটু পাবো যে বক্সের বিভিন্ন গায়ে ধাক্কা খাবে না? তাহলে এখানে যে গ্যাসের মলিকুলটাও বিভিন্ন সার্ফেসে ধাক্কা খাবে। বিভিন্ন সার্ফেসে ধাক্কা খেলে আলটিমেটলি সার্ফেসে একটা প্রেসার কাজ করবে না? তো আমার এই প্রেসার যদি বের করতে পারি সামহাও, এই প্রেসারের সাথে অবশ্যই ভেলোসিটির একটা সম্পর্ক আছে, বের করা পসিবল। তাহলে আমার এখানে মূল উদ্দেশ্য হইলো প্রেসারটা বের করা। তখন দেখবো যখন প্রেসার বের করে ফেলছি, তখন দেখবো প্রেসারের সাথে একটা সি এর একটা সম্পর্ক চলে আসছে। তাহলে আমার এখানে মূল টার্গেট কি? প্রেসারটা বের করা, যে আমার এই মলিকুলটা এই পাত্রের মধ্যে কতটুকু চাপ দিচ্ছে বা কতটুকু প্রেসার দিচ্ছে। এতটুকু বুঝতে পারছি কিনা? তাহলে আমার টার্গেট কি বলতো? সৎ উদ্দেশ্য আমার পি বের করব, একদম সৎ উদ্দেশ্য। ওকে, তো পি এখান থেকে কেমনে বের করতে পারি? কেউ একটু আমাকে আইডিয়া দাও তো, কি করা যেতে পারে? কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া নেই? বল বাই ক্ষেত্রফল করলে হয় না? হ্যাঁ, বল বাই, তাই না? মানে ক্ষেত্রফল তো আমি এটা বের করতেই পারবো, তাই না? এই যদি এটার ঘনক আকৃতি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম মনে করো এল, তাহলে টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6টা তল থাকে, প্রত্যেকটা ক্ষেত্রফল যদি এল স্কোয়ার করে হয়, যেহেতু ঘনক বলছি বর্গাকার, তাহলে 6L স্কোয়ার হবে আমার টোটাল এরিয়া, তাই না? টোটাল এরিয়া খুব সহজে পাওয়া যায়। আর এখানে আমি আরেকটা ইনফরমেশন জানি, যে গ্যাসের ভর জানি আর গ্যাসের বেগ জানি। মনে করলাম গ্যাস সি বেগে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে ভর আর বেগ জানলে তার সাথে ভর বেগের সাথে মেবি ফোর্সের একটা সম্পর্ক আছে, নিউটন বলে গেছিল। আবার ফোর্স যদি জেনে যায় এও আছে,
তাহলে এ আর যদি 4 জানে তাহলে প্রেসার বের করা পসিবল। তাহলে পি ইকুয়াল টু এফ বাই এ। এটা করতে গেলে আমার এফটা আগে বের করতে হবে। তো নিউটন বাবাজি কি বলছিল, কি বলছিল বলতো? সেকেন্ড লটা কি ছিল? যে বল আমার কোন যদি একটা বেগের পরিবর্তনশীল দ্রুতি বলতে। সেকেন্ড ল এটা ছিল। লাস্ট লাইনটা বলছো, প্রথম তো মূল কথাটাই বলো নাই। মূল কথা আবার কি ছিল? মূল কথা ছিল কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মনে পড়ছে? ও আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে। নিউটনের ফার্স্ট ল কি বলে? নিউটনের ফার্স্ট ল বলে যে বল নামে পৃথিবীতে কিছু একটা এক্সিস্ট করে, তাই না? যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সীমাবদ্ধ থাকে। তার মানে ফার্স্ট ল থেকে আইডিয়া পাই বল নামে কিছু একটা এক্সিস্ট করে। এরপর সেকেন্ড লতে কি পাই, যে আচ্ছা বুঝলাম তো বল আইলো, এই বলের পরিমাণ কত ধারণা দেয় একটা, যে বল আসলে কি কি করতেছে। বল আলটিমেটলি ভরবেগের পরিবর্তন করতেছে। তার মানে ভরবেগের পরিবর্তনের হার এর উপর বল আসছে। এবার থার্ড ল কি বলতেছিল? থার্ড ল বলছিল এই বলটা আসলে কিভাবে কাজ করতেছে। এই যখন কাজ করতেছে একই সাথে সে একটা রিয়াকশনে কাজ করতেছে। তো এইভাবে কিন্তু ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল নামগুলো করছে, হ্যাঁ, একটার সাথে একটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি এফ ইকুয়াল টু কি হবে, এম ভি মাইনাস এম ইউ বাই টি। ওকে, বুঝতে পারছি এটা? জি তাহলে ভাইয়া। আমার কি লাগবে? আমার ভরবেগের পরিবর্তন লাগবে, রাইট, একটা সার্টেন সময়। তো এই জন্য আমরা একটু ভালো করে বড় করে চিত্রটা আঁকি। চিত্রটা একটু বড় করে আঁকা লাগবে, নতুন পেজ নিয়ে, হ্যাঁ, নতুন একটা পেজ নিয়ে। আমি জাস্ট একটা এই উপর থেকে দেখতেছি এরকম চিন্তা করি, হ্যাঁ, থ্রিডি না আঁকি, থ্রিডি আঁকলে আবার বুঝতে পারা হবে। মানে আমি ধরো যে ফ্রন্ট ভিউ দেখতেছি, এরকম ফ্রন্ট ভিউ আঁকতেছি আমরা। এই যে গ্যাসের মলিকিউল ছিল, এই গ্যাসের মলিকিউল ছোটাছুটি করতেছিল কয় দিকে দেখছিলাম আমরা? তিনটা দিকে। তিনটা দিক একসাথে মেজার করা একটু কষ্ট। তো আমি শুধু এক্স ডিরেকশনের জন্য একটু চিন্তা করি, হ্যাঁ, শুধু এক্স ডিরেকশনে, এক্স অক্ষ বরাবর কি হইতেছে এটা একটু দেখার ট্রাই করি। এটা বুঝছো কিনা? মানে এটা র্যান্ডম একটা ভেলোসিটি ছিল সি, ওটাকে আমি তিনটা কম্পোনেন্টে ভাগ করছি। কারণ আগে বলছি থ্রি ডি হইলে তিনটা অ্যাক্সিসে ভাগ করলে মোট দেনে না খাওয়ার জন্য, আর বেশি কম্পোনেন্টে ভাগ করা লাগে না। তো বইয়ে যে লিখছে, বইয়ে তোমার এটাকে ইউ ওয়ান দিছে মোস্ট প্রবাবলি, এরপর এটা ভি ওয়ান দিছে ওয়াই অ্যাক্সিসে, এটা দিচ্ছে ডাব্লিউ ওয়ান, এরকম দিয়ে লিখছে উপাংশ গুলা। তো আমি শুধু এক্স উপাংশ নিয়ে কাজ করতেছি। তাহলে এক্স উপাংশ নিয়ে কাজ করলে সে এইদিকে যাচ্ছে, তাই না? কত ভেলোসিটিতে? ইউ ভেলোসিটিতে। তো প্রথম পরমাণু, একটা পরমাণু নিয়ে কাজ করছি, ইউ ওয়ান দিলাম। আর একটা পরমাণুর ভর কত ছিল মনে মনে পড়ে? ধরছিলাম স্মল এম। তাহলে তার ভরবেগ কত ছিল? এতটুকু তার ছিল ভরবেগ, ইনিশিয়াল ভরবেগ। এরপর কি করবে সে? যে এই পাশে যে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার এদিকে ফিরে আসবে। তাহলে এখন বলো, ধাক্কা খাওয়ার ফলে এখানে শক্তির লস হবে কি হবে না? এটা ডিপেন্ড করে কার উপরে? ডিপেন্ড করে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাই না, এটার উপরে। তো এই আদর্শ গ্যাসের শিকার্যের মধ্যে আমরা একটা জিনিস পড়ছিলাম মনে হয়, যে এই গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষগুলো হয় এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এটা তোমার 3 নাম্বার পয়েন্টে বলা ছিল, যেগুলো একটা স্থিতিস্থাপক গোলক। কারণ এটা যদি বাউন্স খায় কোন একটা জায়গায়, তাহলে সে কোন রকমে শক্তি লস করে না। এই জন্য এটাকে বলছিলাম আদর্শ গ্যাস। সবকিছু সে আদর্শ ছাত্রের মতো একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনটেন করবে। তাহলে যদি এখানে শক্তির লস না হয়, যাচ্ছে যেই ভরবেগে আসবেও সেম একই ভরবেগে না? হ্যাঁ। হ্যাঁ। কিন্তু যাচ্ছিল এম ইউ ওয়ান, ডিরেকশন ছিল সামনের দিকে, এটা মাইনাস ইউ ওয়ান হওয়ার কথা না? উল্টা দিকে যেহেতু, তাহলে ভরবেগের পরিবর্তন যদি লিখি তাহলে কি লেখা লাগবে? মাইনাস দিয়ে আবার একটা মাইনাস দেওয়া লাগবে না? এরকম হওয়ার কথা না আলটিমেটলি ভরবেগের পরিবর্তন? ডেল্টা পি, জি ভাইয়া। ডেল্টা পি, পি দিয়ে আবার বুঝানো প্রেসার, হ্যাঁ, স্মল পি, এটা ভরবেগের পরিবর্তন বুঝেছি। আচ্ছা, তাহলে ভরবেগের পরিবর্তন পাইলে তো হবে না, সাথে আবার কি লাগবে? টাইমটা লাগবে, কতক্ষণ টাইম লাগছে। তো দেখি টাইম কতক্ষণ লাগছে, এটা কিভাবে বের করা যায়।
তো আমরা চিন্তা করি এইখান থেকে, মনে করো ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, একদম আমার এখান থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ এতটুকু গেছে, কতটুকু পথ অতিক্রম করছে? এল পরিমাণ না এটার বাহু পরিমাণ, তাই না? হ্যাঁ, তার মানে এইখানে যেহেতু একটা সংঘর্ষ করছিল, তাই না, এখানে ধাক্কা খেয়ে সংঘর্ষ হয়েছিল, তাহলে একটা সংঘর্ষ আবার যে এখানে সংঘর্ষ করবে, তাহলে এই যে এই সংঘর্ষের যে সময়টা, এই সময়কাল কত? এই এই যতক্ষণ সময় গেছে এই সময়টাই না? ভরবেগের চেঞ্জ, মনে করো এখানে একবার ভরবেগের চেঞ্জ হয়েছে, আর কতক্ষণ পর ভরবেগের চেঞ্জ হইতেছে? টি সময় পর না? তাহলে এই যে ভরবেগের চেঞ্জটা যে হয়েছে এটা কতক্ষণ সময়? এই টি সময় না? তো এই টি ইকুয়াল টু কি লেখা যায়? যে এখানে আমি এস এর মান জানি, এটা কত বেগে যাচ্ছে এই বেগের মানও জানি, তাহলে আমার ফর্মুলা কি জানি? এস ইকুয়াল টু ভিটি। তাহলে সেখান থেকে টি ইকুয়াল টু কি লেখা যায়? এস বাই ভি। এখানে এস মানে এল, ভি মানে ইউ না? তাহলে টি এর রিপ্লেসমেন্ট হিসেবে কি লেখা যায়? একবার লিখে ফেলি, এফ ইকুয়াল টু উপরে হয়ে যায় 2m u1 ডিভাইড বাই এল বাই ইউ। লেখা যায় না এটা? লেখা যায়। এটা যদি লেখা যায়, এর পর লাইনটা একদম সহজ, ইউটাকে উপরে তুলে দিব, তাহলে কি লেখা যায়? 2u1 স্কয়ার, এটা m1 কিন্তু, হ্যাঁ m1 ডিভাইড বাই এল, এটা লেখা যায় না টোটাল ফোর্সের ভ্যালু? লেখা যায়। হুম, এটা কার জন্য? একটা মলিকুলের জন্য ফোর্স। এরকম এখানে কয়টা একটা মলিকুলের একটা অ্যাক্সিসে, কিন্তু একটা মলিকুল প্লাস শুধু এক্স অ্যাক্সিসে, তাহলে এই মলিকুলের ওয়াই অ্যাক্সিসেও আছে না? ওয়াই অ্যাক্সিসে কত হবে? 2m1 ভি স্কয়ার বাই এল। জেড অ্যাক্সিসে কত হবে? 2m1 w1 স্কয়ার বাই এল, এটা হবে জেড অ্যাক্সিসে। তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস সবগুলো যোগ করলে ওভারঅল f1 পাবো না? এখান থেকে হ্যাঁ, যদি f1 টা বের করি, m1 কমন নিলাম, l কমন নিলাম, তাহলে কি আসতেছে? u স্কয়ার v স্কয়ার প্লাস w স্কয়ার। এইটা মানে কি c স্কয়ার না? কারণ উপাংশ, ওই তিনটা অ্যাক্সিসের উপাংশের পড়ছিলাম আমরা, যে কোনো একটা উপাংশের মান হয়, মনে করো 2i প্লাস 2j প্লাস 3k, এটার মান কিভাবে করছিলাম? যে 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, এটা রুট করতাম, তাহলে মানের স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে? এটার স্কয়ার হচ্ছে না এরকম, মনে পড়ে ভেক্টরে আমরা পড়তাম এগুলা? তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়? এটা ইকুয়াল টু লেখা যাবে যে লব্ধির স্কয়ার। লব্ধি মানে কত? সিআর, সিআর এম এস স্কয়ার লেখা যায় না চাইলে? হুম। হ্যালো মামা, কই আপনি? আজকে রাতে একটা টিকিট আছে মামা, যাবেন নাকি আজকে রাতে? আজকে রাতে টিকিট আছে। হ্যাঁ, আজকে রাতে হানিফের একটা টিকিট আছে কল্যাণপুর থেকে। কাটেন, সমস্যা নেই, রবিবারে যান। না না, অনলাইনে নেই। এটা আমি খোঁজ পাইছিলাম, একজন কাটছিল, যাবে না তাই ক্যান্সেল করছি জন্য, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে পরে যান, সমস্যা নেই। হ্যাঁ, কেটে ফেলেন, কেটে ফেলেন, কেটে ফেলেন, কেটে ফেলেন। হ্যাঁ, 8:10 তো ভালো টাইম। হ্যাঁ, ওকে ওকে, সরি সরি, সরি একটা একটা কল কল আসছিল। আসছিল। হ্যাঁ, আচ্ছা তাহলে আচ্ছা, তাহলে এতটুকু এতটুকু আমরা আমরা বুঝতে বুঝতে পারছি, পারছি তাই না? যে যে এটা হলো একটা মলিকুল আমাকে এতটুকু ফোর্স দিচ্ছে, একটা মলিকুল, একটা মলিকুল আমাকে এতটুকু ফোর্স দিচ্ছে, তাহলে আমার এখানে মলিকুল আছে কত? এন সংখ্যক না? তাহলে এন সংখ্যক মলিকুল কতটুকু ফোর্স দিবে? টোটাল ফোর্স হবে, তাহলে এন দিয়ে গুণ করলে হয়ে যাবে না? তাহলে তখন লিখতে পারবো 2mn বাই এল সি আর এম এস স্কোয়ার, এরকম লিখতে পারবো না চাইলে? হ্যাঁ, লিখতে পারবো। এটা আমার টোটাল ফোর্স। টোটাল ফোর্স পর্যন্ত বুঝতে পারছি? কষ্ট করে নোট করে ফেলে এগুলা, নাম তো দেখাচ্ছি র্যান্ডম জায়গায় টায়গায় এলোমেলো, করে ফেললে সুবিধা হয়। ওকে, তাহলে এখন আমার বের করার উদ্দেশ্য কি ছিল? প্রেসার। তাহলে কি করবো এটাকে? আবার কি করবো এটাকে?
প্রেসার বের করতে গেলে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিব। এটাই দিলে আমার কাজ শেষ। তাহলে করে ফেলি, নতুন একটা পেজ নেই। F equal to PA একবার লিখে ফেলি। F equal to PA, F equal to কি পাইলাম 2mn by L C RMS square equal to প্রেসার থাকলো ইন্টু 6L স্কোয়ার। তাহলে প্রেসার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 6 যদি এর পাশে চলে যায় তাহলে 6L স্কোয়ার L কিউব হয়ে যাবে, তাই না? আর 2 কাটা গেলে 1/3 থাকবে, 1/3 অফ mn CRMS স্কোয়ার, আর নিচে থাকতেছে L কিউব। L কিউব মানে কি, ভলিউম না? তাহলে ডিরেক্ট এরকম লেখা যায় না, PV ইকুয়াল টু 1/3 mn CRMS স্কোয়ার লেখা যায় না চাইলে? এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত জিনিস যেটা আমরা চাচ্ছিলাম, যে পি এর সাথে সিআরএমএস এর একটা সম্পর্ক আনার। এতটুকু বোঝা গেছে? আমাদের পরীক্ষার জন্য এটার ডেরিভেশনটা ইম্পর্টেন্ট না, আমাদের পরীক্ষার জন্য এই লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, যে পিভি ইকুয়াল টু 1/3 mn CRMS স্কোয়ার। এই লাইনটা মনে রাখলে ডেরিভেশনটা জাস্ট দেখাচ্ছি কিভাবে আসছে এটা জানার জন্য, এতটুকুই। আচ্ছা, এই mn ইকুয়াল টু কি, টোটাল ভন না? একটু আগে শিখছিলাম আমরা। তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো ফর্মুলা আনা যায়। ট্রাই করি কি কি আনা যায়, দেখো। 1/3 এটা হলো টোটাল ভর। টোটাল ভরকে আমি আপাতত ডব্লিউ দিয়ে লিখলাম, বা ক্যাপিটাল এম দিয়ে লিখতে পারো তুমি, সমস্যা নেই। CRMS স্কোয়ার। আমি এখানে হাফ mv স্কোয়ার ট্রাই করছি। দেখো এম চলে আসছে, একটা ভর ম্যাস, আর এটা সি স্কোয়ার আছে। সামনে একটা হাফ নিয়ে আসি, 2/3 দিয়ে যদি হাফ ইন্টু, এটা কিন্তু ম্যাস, আবার বলতেছি যেটা বলতে লিখছি তাই, এটা কিন্তু ম্যাস। আর আমি স্কোয়ার যদি লিখি এতটুকু কি লেখা যায়, ই কে লেখা যায় না? তাহলে এরকম লেখা যায় না, পিভি ইকুয়াল টু 2/3 ইন্টু ই কে, চাইলে লেখা যায়, রাইট? তার মানে এটা একটা আমাদের ফর্মুলা, এটা মাথায় রাখবো, মার্ক করে দিই একটু। যে গতিশক্তির সাথে পিভি একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি আমরা। আমরা খালি এই লাইনটা মাথায় থাকলে সবই আনা যাবে, সমস্যা নেই, মুখস্থ করে রাখতে হবে এমন না। আবার দেখো এখানে যদি আরেকটা কাজ করতাম, এটা তো ম্যাস, এই দুইটা মিলে ম্যাস, এটা যদি এই পাশে নিতাম, আচ্ছা এই ভিটাকে এই পাশে নেই, তাহলে পি ইকুয়াল টু কি আসছে দেখো তো, পি ইকুয়াল টু আসতো 1/3 টোটাল ম্যাস ডিভাইড বাই ভি CRMS স্কোয়ার। এটা মানে রো না, এম বাই ভি, লেখা যায় না 1/3 রো CRMS স্কোয়ার পি, এটাও লেখা যায় চাইলে। আচ্ছা, আবার আমরা কি শিখছিলাম, পিভি মানে কি? পিভি মানে আমরা শিখছিলাম আবার এনআরটি কিংবা এনকেটি, তাই না? এনআরটিও লেখা যায় বা এনকেটিও লেখা যায়। তাহলে আমি এটা লিখতে পারবো না যে এনআরটি ইকুয়াল টু 2/3 অফ ইকে, বা আরো সুন্দর করে লিখলে ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি লেখা যাবে না? কিংবা 3/2 ক্যাপিটাল এন ইন্টু কেটি লেখা যাবে না? ভাইয়া কে কি, কে আর আর কি সেম? না, কে আর আর সেম না, এটা আগের ক্লাসটা একটু করতে হবে। কে হলো আমার, আচ্ছা এন হলো এখানে, এই যে ক্যাপিটাল এন হলো আমার পরমাণু, অণু বা পরমাণু সংখ্যা, আর স্মল এন হলো আমার মোল সংখ্যা। আচ্ছা তোমাকে আমি এটা একটা ক্লাস আছে মনে হয়, তোমাকে ক্লাসটা দিয়ে দেবো, দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা। মানে তোমাদের ক্লাসে রেকর্ড নাই, কিন্তু আগে একটা ক্লাস নিয়েছিলাম অনেক আগে, বাচ্চাকালে একটা ক্লাস নিয়েছিলাম, প্রায় 3 বছর আগে, 3-4 বছর আগে মনে হয়, প্রায় ইউটিউবে মনে হয় আছে, লিঙ্ক দিয়ে দিব না, ওটা দেখে নিও।
তোমার কারেন্ট চলে গেছিল ওই দিন, বলবা তো, বললে তো রেকর্ড করে রাখতাম। এটা বলার জন্য এমবি ছিল না, আর কাউকে জানানোর জন্য ফোনে টাকাও ছিল না। তো গরিব হয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা, তো তো এই ছিল আমার গ্যাসের গতিতত্ত্ব নিয়ে ইকুয়েশন। এখানে এই ইকুয়েশন গুলো আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। তো এখন একটা জিনিস নিয়ে একটু দেখাবো, যে এখানে এই যে 1/3 আসছিল, এই থ্রিটার আসলে সিগনিফিকেন্স কোথায়, বা এই যে পিভি ইকুয়াল টু এই 2/3 আসছে, এগুলার সিগনিফিকেন্সটা কোথায়, বা এখানে দেখো 3 আসছে। তো সরাসরি এই লাইন থেকে লিখি, কে ইকুয়াল টু 3/2 NRT যে লিখছিলাম, এই থ্রিটা অ্যাকচুয়ালি বোঝায় ডিগ্রিস অফ ফ্রিডম। মাত্র যেটা বললাম, স্বাধীনতার মাত্রা, একটু আগে বলছিলাম এই কথাটা, স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিস অফ ফ্রিডম। হ্যাঁ, ডিগ্রিস অফ ফ্রিডম। তো এখানে আমরা 3 না লিখে এফ লিখবো সবসময়, F/2 NRT লিখবো এরকম করে। হ্যাঁ, এই ইকুয়াল টু কেন, কি কারণে, একটু পরে আমরা বুঝবো। আমরা প্রমাণটা কার জন্য করছিলাম মনে আছে? প্রমাণটা লেখার সময় এই কোণে একটু লিখে দিছিলাম, দেখো, এক পারমাণবিক গ্যাসের জন্য করছিলাম। এটাও বলে দিছিলাম যে এক পারমাণবিক গ্যাসের জন্য এটা 3 দিকে ফ্রিলি মুভ করতে পারে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমার 3 আসছে, যে কত দিকে সে ফ্রিলি মুভ করতে পারতেছে। এটা যদি দ্বিপারমাণবিক গ্যাস হইতো কোনো, তাহলে এখানে 3 হইতো না, সেটা এফ এর ভ্যালু তখন হইতো 5 দ্বিপারমাণবিক গ্যাসের জন্য। কিংবা 3 পারমাণবিক বা বহু পারমাণবিক হইলে তখন সেটা এফ এর ভ্যালু হইতো 6। তাহলে এফ এর ভ্যালু কিন্তু এটা কত পারমাণবিক গ্যাস এটার উপর ভ্যারি করতেছে। তো এই জন্য আমরা এখানে 3/2 না লিখে F/2 NRT লিখবো। ওকে, তো ডিগ্রিস অফ ফ্রিডমের কথা যেহেতু আসলোই, তো ডিগ্রিস অফ ফ্রিডম নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আজকে ডিগ্রিস অফ ফ্রিডম নিয়ে আলোচনা করি, মোটামুটি শেষ করার ট্রাই করবো। আরেকটা ক্লাস মনে হয় লাগবে, একটু প্রবলেম সলভ করাইতে, প্লাস অ্যাডিশনালি কিছু জিনিসপত্র আছে ওগুলো দেখাইতে। আচ্ছা, আজকে তাহলে আমরা ডিগ্রিস অফ ফ্রিডমের মধ্যে ঢুকি আপাতত। এতটুকু বুঝছি তো নাকি ইকুয়েশন গুলা? এখান থেকে অনেক কিছু আনা পসিবল। ইভেন এখান থেকে সিআরএমএস বের করা পসিবল। দেখো, সিআরএমএস বের করতে হবে না এখান থেকে, যেখান থেকে সিআরএমএস বের করা পসিবল না, কোথায় বলতো? এই যে এই লাইন থেকে বলো, এই যে এই লাইন থেকে বলো, কত লিখতে পারবো? সিআরএমএস ইকুয়াল টু 3PV/W রুট, মানে রুট 3P/W। রুট রুট ওভার 3 PV/W। পি বাই ডব্লিউ, এটা হলো সিআরএমএস আসলো। ভাইয়া, আচ্ছা, ডব্লিউ মানে কি আবার বলো স্বাধীনতা। তো? হ্যাঁ, বলো বলো, কি বলতেছিলাম? আচ্ছা, হ্যাঁ, স্বাধীনতার মাত্রায় কি, মানে থ্রিটা কি সবসময় 3/2 আসে, মানে এটা কিভাবে পাওয়া যায় এটা? আচ্ছা, এটা দেখাবো, স্বাধীনতার মাত্রা পড়লে তখন বুঝতে পারবা। স্বাধীনতার মাত্রা সব ক্ষেত্রে 3 না, কিন্তু এটা এক পারমাণবিক গ্যাসের জন্য 3। যদি দ্বিপারমাণবিক গ্যাস হইতো তখন হইতো 5/2, ত্রিপারমাণবিক গ্যাস হলে আসতো 6/2। তো কিভাবে আসে এটা আচ্ছা, দেখাবো, ডিগ্রিস অফ ফ্রিডম যখন আচ্ছা, পড়বো তখন এটা দেখাবো কিভাবে আসছে। ওকে, আচ্ছা, তো পিভি ইকুয়াল টু কি লেখা যায়? এনআরটি লেখা যায় না? এনআরটি লিখলাম। আবার ডব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়? এন ইকুয়াল টু কি লেখা যায়? এন ইকুয়াল টু লেখা যায় না? ডব্লিউ বাই এম আমরা ছোটবেলায় পড়ছি, তাই না? মূল সংখ্যা লেখা যায় না চাইলে? তো ডব্লিউ ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো? এন এম লেখা যায় না? তো ডব্লিউ রিপ্লেসমেন্ট হিসেবে আমি এন এম, এম মানে কিন্তু এখানে মোলার ম্যাস, টোটাল ম্যাস না কিন্তু। এই এম আর এই এম কিন্তু আলাদা, এই জন্য আমি এম দিয়ে লিখিনি, এখানে ডব্লিউ দিয়ে লেখার ট্রাই করছি। এটা কিন্তু মোলার ম্যাস, হ্যাঁ। আর এম হলো তোমার ম্যাস, মানে ডব্লিউ আর কি। হ্যাঁ, এটা বুঝছো তো নাকি? ডব্লিউ ইকুয়াল টু যে এন এম লেখা যায়, এন এন যদি বাদ দেই তাহলে কি থাকতেছে এখান থেকে দেখো তো? 3RT/M আসতেছে না? এটা পড়ছো মনে হয় কেমিস্ট্রিতে, সিআরএমএস বের করার জন্য। 3RT/M পড়ছো না? না ভাইয়া, না, বলি নাই। কেমিস্ট্রিতে ওই অধ্যায়নে পড়ছো তোমরা বললা? ভাই, সব পড়ি নাই তো আমরা,
সমন্বয় সূত্র পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা পাবা। এটা কেমিস্ট্রিতে অনেক বেশি আসে, যে সিআরএমএস বেগ বের করো, এটা অনেক বেশি আসে। তো তখন 3RT/m, এম মানে এখানে কিন্তু মোলার ম্যাস, আবার বলতেছি এটা কিন্তু ভর না, মোলার ম্যাস। ফর এক্সাম্পল সোডিয়ামের জন্য 23 এরকম, হ্যাঁ, মোলার ম্যাস। আচ্ছা, তো এখান থেকে অনেক কিছু আসা পসিবল। এটা নিজেরা যত বেশি এই সূত্রগুলো একটু নার্চার করবো, তত বেশি এক্সপ্লোর করতে পারবা। তো কিন্তু মূল কথা হলো আমার এটাই, এই যে মূল কথা একদম এটা, পিভি ইকুয়াল টু 1/3, এটা কাইন্ড অফ এম এর মধ্যে চিন্তা করতে পারি, ম্যাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। 1/3 ম্যাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। ভাইয়া একটা আবার একটু বলবেন? কোনটা? ওই যে F/2 nRT। যেটা না, এফ। আচ্ছা, তো কে ইকুয়াল টু আমরা সূত্র কি পাইছি এখানে, 3/2 এনআরটি, তাই না? তো এই থ্রিটা আসলে কই থেকে পাইছিলাম, এটা যদি একটু আগের দিকে খেয়াল করি, যে ডিগ্রিস অফ ফ্রিডমের উপরে ডিপেন্ড করে, যে এই থ্রিটার সিগনিফিকেন্স হইলো এক পারমাণবিক গ্যাসের জন্য, দেখো আমার ফ্রিলি মুভ করতে পারতেছে সে কোন দিকে, তিনটা দিকে, যার কারণে এখানে 3 আসছিল। তো অ্যাকচুয়ালি 3-এর সিগনিফিকেন্স এটাই, যে এখানে 3 বলতে বোঝাচ্ছে স্বাধীনতার মাত্রা। তো আমি প্রমাণটা করছি এক পারমাণবিক গ্যাস ধরে, যার কারণে এক পারমাণবিক গ্যাসের জন্য এটা লিখতে পারতেছি, এক পারমাণবিক গ্যাসের জন্য এটা লিখতে পারছি 3/2 এনআরটি। কিন্তু আমাকে যদি বহু পারমাণবিক গ্যাস বলে, দ্বিপারমাণবিক গ্যাস বলে, তখন তো আমি 3 লিখতে পারবো না, তখন লেখা লাগবে 5/2 এনআরটি। যদি বহু পারমাণবিক বলে, তখন লেখা লাগবে 6/2 এনআরটি। আচ্ছা, এফ এর মান 5, 6 কেমনে হয় এটা আমরা এখন দেখবো, হ্যাঁ। আচ্ছা ভাই। তো এখন আমরা পড়বো স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা, তো স্বাধীনতার মাত্রা মানে কি বললাম, যে কোন একটা পরমাণু কত ডিরেকশনে ফ্রিলি মুভ করতে পারে। এটা স্বাধীনতার মাত্রা তোমাদের বইও আসতে একটু ছোটখাটো কনসেপ্ট, কিন্তু বইয়ে মানে ডিটেলস দেওয়া নেই, হালকা পাতলা একটু আলোচনা করছে, কোথায় যেন আছে, এর একটু পর পরই আছে, দেখবো যে তোমার শক্তির সমবেজন নীতি আছে না, তারপরে ওইখানে শক্তির সমবেজন নীতির ওইখানে আলোচনা করছে। আচ্ছা, তো আমরা নর্মালি বুঝতেছি স্বাধীনতার মাত্রা মানে কি, কত দিকে ফ্রিলি মুভ করতে পারতেছে। তো প্রথমে আসি আমরা এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক গ্যাস। এর এক্সাম্পল হিসেবে নিতে পারি হিলিয়াম। তো এটা ডিপেন্ড করে আসলে স্ট্রাকচারের উপরে, যে আমার স্ট্রাকচারটা কেমন ছিল। এক পারমাণবিক গ্যাসের স্ট্রাকচার কেমন হয় বলতো? এটা গোলক হয় না, এরকম স্ফিয়ার হয় না, একটা গোলক। একটা এক পারমাণবিক গ্যাস কিন্তু জাস্ট একটা পরমাণু, একটাই পরমাণু, এখানে আর কিচ্ছু নাই। তো পরমাণু তো গোলই হবে, এটা স্ট্রাকচার তো গোলই হবে, তাই না? তো দ্বিপারমাণবিক হলে কি হয়, যে একটা পরমাণু থাকে, একটা পরমাণু থাকে, এদের মাঝখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এরকম ডাম্বেল শেপের হয়। ত্রিপারমাণবিক হলে কেমন হয়, যে এরকম 3টা পরমাণু থাকে, ওরা সামহাও এরকম কানেক্টেড থাকে, তাই না? এরকম থাকে। তাহলে এক পারমাণবিক মানে শুধু এরকম হবে না বিষয়টা। আচ্ছা, এখন আমরা অ্যাক্সিস আঁকি, দেখি এটা কোন দিকে, কত দিকে হতে পারে। এক্স অক্ষ চিন্তা করি, ওয়াই অক্ষ চিন্তা করি। আচ্ছা, এটা হলো এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। অক্ষগুলো একটু এঁকে ফেললাম। ওকে, তো এখন এই স্বাধীনতার মাত্রা মানে এটা কত দিকে ফ্রিলি মুভ করতে পারে, তার মানে এই শক্তিটা কত দিকে ফ্রিলি সঞ্চার হইতে পারে, এটা মেজার করে। এটা মেজার করতে গেলে আমাদের 3টা জিনিস জানতে হবে। আমাদের 3 ভাবে এটা হইতে পারে। একটা হলো রৈখিক গতির জন্য, রৈখিক গতির জন্য এটা চেঞ্জ হতে পারে, বা ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন। এটা হইতে পারে ঘূর্ণন গতির জন্য, যেটা ঘূর্ণন গতির ডিরেকশন থাকতে পারে, যে কোন দিকে ঘুরতেছে, এটাকে বলছি রোটেশনাল মোশন। অথবা এটা কম্পন থাকতে পারে, হ্যাঁ, বা স্পন্দন গতি, মানে কোন দিকে কাঁপতে পারতেছে আর কি।
ভাইব্রেশনাল মোশন। তো এই তিনটা মোশনের জন্য তার মুভ হইতে পারে। রৈখিক গতি মানে তো বুঝি কোন দিকে দৌড়াদৌড়ি করতেছে লিনিয়ারলি। ঘূর্ণন গতি মানে কত দিকে সে ফ্রিলি ঘুরতে পারতেছে, কত দিকে সে ঘুরতে পারতেছে। আর কম্পন গতি মানে কত দিকে সে কাঁপতে পারতেছে। তো আমরা এই কম্পন গতিটা এখানে মেজার নিব না, কারণ কম্পন গতিটা নর্মালি আমি মলিকুলের মধ্যে দেখি না। এটা হয় যখন অনেক হাই টেম্পারেচার হয়, টেম্পারেচার যখন অনেক বেশি হয়, তখন আলটিমেটলি কম্পন গতি নিয়ে ডিল করতে হয়। তার মানে কম্পন গতি নিয়ে আমরা ডিল করবো না, আমরা ডিল করবো রৈখিক আর ঘূর্ণন গতি নিয়ে। তো ফার্স্টে এক পারমাণবিক গ্যাসের জন্য দেখি রৈখিক কয়টা হয়। রৈখিক কয়টা হবে দেখো, রৈখিক বরাবর এই গোলক কত দিকে যেতে পারবে? রৈখিক বরাবর গোলক চাইলে এক্স অক্ষ বরাবর যেতে পারবে, রৈখিক বরাবর সে চাইলে ওয়াই অক্ষ বরাবর যেতে পারবে, রৈখিক বরাবর চাইলে জেড অক্ষ বরাবর যেতে পারবে। তাহলে রৈখিকের জন্য কয়টা পাচ্ছি আমরা? রৈখিকের জন্য আমি 3টা পাচ্ছি। এখন আসি ঘূর্ণনের জন্য কয়টা পাবো। এখন চিন্তা করো, এই গোলকটা এক্স অক্ষের উপরে ঘুরতেছে। এখন একটা বল যখন নিজ অক্ষের উপর স্পিন করে, তখন কি আমি বুঝি এটা আসলে আদৌ ঘুরতেছে? বা চিন্তা করো, এই যে এক্স অক্ষকে সে ওই যে তোমার অক্ষ ধরে এই যে এক্স অক্ষ বরাবর এভাবে ঘুরতেছে, এক্স অক্ষ বরাবর এভাবে ঘুরতেছে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি সে ঘুরে, তাহলে এক্স অক্ষ থেকে তার কোনো ডিস্টেন্স আছে? কোনো ডিস্টেন্স আছে এক্স অক্ষ থেকে? কোনো ডিস্টেন্স না তো ভাইয়া। নাই। তাহলে আমি যদি তার জড়তা ভ্রামক বের করি, এটা তো ম্যাথ আছে, কিন্তু আর স্কয়ার আর তো নাই। তার মানে এই গোলকটা এক্স অক্ষ বরাবর ঘুরুক, ওয়াই অক্ষ বরাবর ঘুরুক, আর জেড অক্ষ বরাবর ঘুরুক, সবগুলো আমার সেম লাগবে না? একটা বলের স্পিন, একটা বল চিন্তা করো, বল ঘুরতেছে যখন, কোন দিকে সে কি ইফেক্ট রাখতে পারতেছে? কোন দিকে সে ইফেক্ট রাখতে পারতেছে না। যার কারণে এখানে ঘূর্ণন গতি শক্তি হয় 0, বা ঘূর্ণনের যে ডিরেকশন এটা হয় 0, আর কম্পন তো বাদ। তাহলে মোট কয়টা পাচ্ছি? মোট এখানে 3টা পাচ্ছি না, ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে সে ফ্রিলি মুভ করতেছে শুধুমাত্র রৈখিকের জন্য, তার ঘূর্ণনের ডিরেকশন নাই, কম্পনে তো চিন্তা করবোই না, আগে বলে দিলাম। ভাইয়া আমি ঘূর্ণনটা বুঝি। আচ্ছা, আচ্ছা, দ্বিপারমাণবিক নিয়ে কথা বলি, তাহলে কম্পারিজন করলে একটু বেটার বুঝতে পারবে। আগে দ্বিপারমাণবিকটা একটু পড়ে নি, হ্যাঁ, এখানে দ্বিপারমাণবিক পাশেই দেখে, তাহলে সুবিধা হবে, কম্পেয়ার করলে একটু বেটার বুঝতে পারবা। এখানে সেম ভাবে অক্ষ আঁকি, X অক্ষ, ওয়াই অক্ষ, এটা মনে করো জেড অক্ষ। তাহলে এখন দেখো আমার দ্বিপারমাণবিক গ্যাস, তো দ্বিপারমাণবিক গ্যাস কেমন হবে? ডাম্বেল শেপের হয়, তাই না? দ্বিপারমাণবিক গ্যাস এরকম ডাম্বেল শেপের হয়। তাহলে এই ডাম্বেল শেপের বস্তু মনে করে এখানে রাখছি আমি, এক্স অক্ষের উপর রাখছি, হ্যাঁ, এক্স অক্ষের উপর রাখছি। এখন এটা তো একটা বস্তু, এটা 3 দিকে তো ফ্রিলি মুভ করতে পারবে, তার মানে রৈখিকের ক্ষেত্রে আমাদের কোনো কনফিউশন নেই, রৈখিক 3টা হবেই। সে চাইলে এদিকেও যেতে পারে, সে চাইলে এদিকেও মুভ করতে পারে, সে চাইলে এই নিচের দিকেও মুভ করতে পারে, সব দিকে মুভ করতে পারে। তো রৈখিক নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আসি কৌণিকের। এই বস্তুটাকে এখানে রাখছি মনে করো, এখানে রেখে এটাকে এই অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি, এক্স অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি। তাহলে এখন যদি এখানে এক্স অক্ষের সাপেক্ষে ঘোরাই, তার কোনো জড়তা ভ্রামক থাকবে আলটিমেটলি? তার কিন্তু জড়তা ভ্রামক থাকবে না, কারণ এক্স অক্ষের সাপেক্ষে তার ডিস্টেন্স কত? 0। এই যে আর কিন্তু 0, লার 0 হলে কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে তাকে কিন্তু আমি কোনো কিছু পাচ্ছি না। কিন্তু আমি যদি এটাকে এইভাবে ঘুরাই, এটা কিভাবে দেখাবো? এই যে এই এইখানে রাখছি বস্তুটা কিন্তু এখানে রাখছি, কিন্তু এই যে এই পাশটা সামনে হয়ে এই পাশে চলে আসছে, এভাবে ঘুরতেছে আর কি। এটা কিভাবে বুঝতেছো কিনা? ওই লাঠি ঘোরানোর মতো, লাঠি ঘোরানো অনেকে কেন মধ্যে দেখায় না, এরকম লাঠি আছে, এরকম করে ঘুরাই, বুঝছো কিনা হ্যাঁ ভাইয়া। স্পিনটা? না বুঝলে দাঁড়াও, ক্যামেরাটা অন করে দেখাই। Wait. এই যে এটা দেখো, এটা যখন এইভাবে ঘুরতেছিল, এই যে এইভাবে, এটা হলো এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, চশমা দিয়ে বোঝাচ্ছে, এটা হলো এক্স অক্ষের সাপেক্ষে ডাম্বেল। দেখো এই যে 2টা ডাম্বেলের মধ্যে চিন্তা করো, এটা একটা, এটা একটা, এটা এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। এক্স অক্ষের সাপেক্ষে এটা ঘুরলে কিন্তু আলটিমেটলি কোনো জড়তা ভ্রামক পাবো না, দ্যাট মিনস আমার ঘূর্ণনের গতি পাবো না। এটা যদি এইভাবে ঘুরতো, এইভাবে ঘুরতো,
এইভাবে ঘুরলে দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু এটা জড়তার ভ্রমক আছে, ওয়াই অক্ষের রেসপেক্টে আছে না তখন? কিংবা যদি এইভাবে ঘুরতো তাও কিন্তু থাকতো, জেড অক্ষ বরাবর ঘুরলে তাও থাকতো। তার মানে এইটাকে আমি যে অক্ষে রাখতেছি, আবার স্ক্রিনের মধ্যে চলে আসো, তার মানে আমি এটাকে যে অক্ষে রাখতেছি এই অক্ষের সাপেক্ষে ছাড়া বাকি দুইটা অক্ষের সাপেক্ষে আমি ঠিকই পাবো। আবার যদি ডাম্বেলটাকে আমি এই অক্ষের উপর রাখতাম তখন ওয়াই অ্যাক্সিসে পাবো না, কিন্তু এক্স আর জেড ঠিকই পাবো। আবার যদি ডাম্বেলটাকে আমি জেড অ্যাক্সিসে রাখতাম তাহলে জেড অ্যাক্সিসের সাপেক্ষে পাবো না, কিন্তু বাকি দুটো সাপেক্ষে ঠিকই পাবো। তার মানে এখানে সব সময় কিন্তু আমি দুইটা ডিরেকশনে ঘূর্ণন গতি পাচ্ছিলাম। কিন্তু এখানে চিন্তা করো, এখানে এই বস্তুটা, এই গোল বস্তুটা আমি এইভাবে ঘুরাই আর এইভাবে ঘুরাই, সবগুলো আসলে সেম না? যেভাবে ঘুরাই বিষয়টা সেম লাগবে না দেখতে? গোল যদি হইতো একদম গোলক, বুঝছো না বিষয়টা? গোলককে ভাইয়া যেভাবে ঘুরে, যে ওয়াই এও ঘুরবে, জেড এও ঘুরবে, এক্স এও ঘুরবে, তাহলে ত্রিমাত্রিক হয়ে যায় না? কোনটা কোনটা কথা বলতেছো? এই যে মাত্র যে বললেন দুইটা গতি পাবো, তাহলে এক দিক হচ্ছে ওয়াই দ্বিপারমাণবিক, অক্ষ বরাবর। হ্যাঁ দ্বিপারমাণবিক হ্যাঁ এটা। আচ্ছা এই হ্যাঁ। দেখো, দ্বিপারমাণবিক ভাবে যখন এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতেছে তখন কি এক্স অক্ষ থেকে কোনো ডিস্টেন্স আছে? নিজ অক্ষের সাপেক্ষে যখন ঘুরতেছে তখন তুমি বুঝবে না এটা ঘুরতেছে, তখন তো জড়তার ভ্রমক কাজ করবে না, মানে ঘূর্ণনের জন্য কাজ করবে না। ঘূর্ণন জড়তার ভ্রমক মানে কি? আই না? এখানে আই ভ্যালু জিরো, আই ভ্যালু যদি জিরো হয় তাহলে আমি যদি গতিশক্তি বের করি হাফ আই ওমেগা স্কোয়ার, তো আই তো জিরো, তাহলে গতিশক্তি জিরোই হবে। বুঝছো বিষয়টা? যার কারণে যখন এই ডাম্বেলটাকে যে অক্ষে রাখতেছি এই অক্ষের রেসপেক্টে পাচ্ছি না। যদি এক্স অক্ষে রাখি তাহলে এক্স অক্ষের রেসপেক্টে পাবো না, যদি ওয়াই অক্ষে রাখি তাহলে ওয়াই এর রেসপেক্টে পাবো না, বাকি দুটো রেসপেক্টে পাবো। যদি জেড এ রাখি তাহলে জেড এ এই পাবো না। বাকি দুইটা রেসপেক্ট কেমনে? দ্বিমাত্রিক মানে তো যে কোনো দুইটা অক্ষে ঘুরবে না, এক্স ওয়াই জেড দ্বিমাত্রিক কখন বলছি? দ্বিমাত্রিক হয়ে যায় না? ও আচ্ছা, পারমাণবিক, ও আচ্ছা, সরি সরি। দ্বিপারমাণবিক একটা গ্যাস। আচ্ছা ভাইয়া, সরি, বুঝছি। বাকিরা বুঝছো? বাকিদের মনে কোনো কোশ্চেন আছে? হ্যালো? হ্যাঁ, ওয়াই অক্ষে বা জেড অক্ষের সাপেক্ষে ব্যাপারটা বুঝি নাই, মানে ওয়াই অক্ষ আর আচ্ছা জেড আচ্ছা অক্ষের হ্যাঁ, সাপেক্ষে কিভাবে ঘুরতেছে? ওই যে যে মাত্র যে এই যে ক্যামেরা অন করে দেখালাম, খেয়াল করছিলা? ওইটা তো বুঝছিলাম ভাইয়া, মানে কিন্তু ওইটাই আমাকে তো। বললে যে এক্স অক্ষের সাপেক্ষে যেমন ঘুরতেছে এমনই তো লাগতেছে না যে এক্স অক্ষ থেকেই তো দূরত্ব হইতেছে। আহ ঘূর্ণন অ্যাক্সিস ডিপেন্ড করে কিভাবে, এটা একটু জড়তার ভ্রমকে মনে হয় প্রবলেম হইতেছে। দেখো এই যে এই বস্তুটা আমি কিভাবে ঘুরাইতে পারবো? আমি রাখতেছি না কিন্তু কোথাও, আমি এইখানে রাখছি, এইখানে রেখে এটা আমি এইভাবে ঘুরাইতে পারবো। এটাকে বলতেছি আমি এক্স অক্ষের সাপেক্ষে ঘুরানো। আমি চাইলে এইভাবে ঘুরাইতে পারবো, যেটাকে মনে করে আমি বলতেছি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরানো। আমি চাইলে এইভাবে ঘুরাইতে পারবো, যেটা বলছি জেড অক্ষের সাপেক্ষে ঘোরানো। বুঝছো বিষয়টা? ও হ্যাঁ, বস্তুটাকে কিন্তু আমি এইখানে রাখছি, বস্তুটাকে এখানে রাখছি, এইখানে রেখে বিভিন্ন অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি। আচ্ছা। যখন আমি এইভাবে ঘোরাচ্ছি তখন আমি কিছুই পাচ্ছি না, কিন্তু যখন আমি এইভাবে কিংবা এইভাবে ঘোরাচ্ছি তখন আমি গতিশক্তিটা পাচ্ছি। জি হ্যাঁ, আবার বুঝছি। যখন এইখানে রাখছি তখন তখন এইভাবে ঘুরাইলে আমি কিছু পাচ্ছি না, কিন্তু বাকি যে দুটো ডিরেকশন আছে বাকি দুটো ডিরেকশনে ঘুরাইলে ঠিকই পাচ্ছি। তো আমি যেখানে রাখি না কেন, যেখানে রাখবো ওইখানে পাবো না, কিন্তু বাকি দুটো অ্যাক্সেসের জন্য ঠিকই পাবো। তার মানে সবসময় আমি এখানে ঘূর্ণনের জন্য দুইটা ডিরেকশন পাচ্ছি না। তাহলে এই জন্য এখানে ডিগ্রিস অফ ফ্রিডম হয় টোটাল আমার 5টা। বুঝছি এতটুকু? একটু একটু মনে হয় বুঝছি, আর একটু পড়লে ভালো মতো বুঝবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি থ্রি পারমাণবিক ক্ষেত্রে কি হবে, এই চিপার মধ্যে দেখাই দিই। থ্রি পারমাণবিক বা বহু পারমাণবিক একই কথা। হ্যাঁ, এই চিত্রের উপরে দেখাই দিই। হ্যাঁ, নতুন করে আর চিত্র আঁকার দরকার নেই, সেইখানে না আঁকলে পরে ঝামেলা হবে। ত্রিপারমাণবিক মানে কি, এরকম এরকম থাকবে, সাথে এটার মাথার উপর একটা এরকম থাকবে, তাই না? এখন একটু চিন্তা করো, এখন যদি এই অক্ষের সাপেক্ষে ঘুরে তখন বুঝবো না আমি ঘুরতেছে, কারণ আগে তো মাথার উপর কিছু ছিল না।
এখন তো মাথার উপরে কি একজন আছে, তাহলে ও পিছনের দিকে যে ঘুরে এরকম আসবে, তাহলে একটা কি আমার জড়তার সমাপ্ত তৈরি হবে না তখন? হ্যাঁ। তার মানে এখন কিন্তু আরে বাকি দুটার ক্ষেত্রে তো ওই যে আগের মতো এটার ক্ষেত্রে এটা ক্ষেত্রে পাবো, তাহলে এখন কিন্তু তিনটার জন্যই পাবো। তাহলে এখন রোটেশনের জন্য তিনটা পাইলাম, রৈখিকের জন্য তিনটা পাইলাম, তো টোটাল আমার 6টা হয়ে গেল ডিগ্রিজ অফ ফ্রিডম। এই জন্য থ্রি পারমাণবিক বা বহু পারমাণবিকের ক্ষেত্রে আমার ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হয় 6, দ্বিপারমাণবিক হলে হয় 5, আর এক পারমাণবিক হলে হয় 3। এটাই হলো আমার এফ, ডিগ্রিজ অফ ফ্রিডমের কাহিনী। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। মোটামুটি ক্লিয়ার আই গেস। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস পড়াবো, তাহলে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে, যেটাকে বলতেছি আমরা শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি, তো নাম শুনেই বুঝতে পারতেছি যে শক্তিকে সে সমান ভাগে ভাগ করে দিবে। তাহলে এই শক্তিকে সমান ভাবে কার মধ্যে ভাগ করে দিবে? এই যে শক্তিকে সমান ভাবে ভাগ করে দিচ্ছে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা বরাবর, প্রত্যেকটি স্বাধীনতার মাত্রা বরাবর। তার মানে এখানে আমার শক্তির বিভাজন কয় দিকে হবে? 3টা দিকে হবে। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে শক্তির বিভাজন কয় দিকে হবে? 5টা দিকে হবে। ত্রিপারমাণবিকের ক্ষেত্রে কয় ভাবে হবে? 6 ভাবে হবে। তাহলে আমি বুঝতে পারলাম যে এই শক্তির সমবিভাজন নীতি কি বোঝাচ্ছে, যে আমার শক্তিটা সমানভাবে মানে সেম মান রেখে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা বরাবর ভাগ হয়ে যাবে। এটাকেই বলতেছি আমরা শক্তির সমবিভাজন নীতি। এইটা প্রথম কথা, যে সব দিকে সমান ভাগে ভাগ হয়ে যাবে। সেকেন্ড কথা যেটা বলে, এই যে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, প্রত্যেকটার ভ্যালুই হাফ কেটি করে হবে একটা অণুর জন্য। একটি অণু বা পরমাণুর জন্য সব দিকে আমার হাফ কেটি করে হবে। তাহলে একটা অণুর জন্য যদি হাফ কেটি করে হয়, তাহলে আমার যদি কোন একটা পাত্রের মধ্যে এন সংখ্যক অণু পরমাণু থাকে, তাহলে হাফ ইন্টু এন কেটি হবে না? এন সংখ্যক যদি পরমাণু থাকে, তাই না? আচ্ছা, এখন আসি এক পারমাণবিক গ্যাসের মধ্যে। আবার এক পারমাণবিক গ্যাসের মধ্যে আমরা কি দেখছিলাম? ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়? এফ এর ভ্যালু 3 হয়। তাহলে এফ এর ভ্যালু 3 মানে কি? এটা 3টা ডিরেকশনে ভাগ হয়ে যাবে। তাহলে এই দিকে যাবে তার হাফ কেটি পরিমাণ, এইদিকে যাবে তার হাফ কেটি পরিমাণ, এইদিকেও যাবে তার হাফ কেটি পরিমাণ। তাহলে মোট এনার্জি কত লিখতে পারতেছো? 3টা হাফ, তাহলে 3/2 কেটি লিখতে পারবো না? এটা কিন্তু একটা অণুর জন্য মোট এনার্জি। তাহলে আমি যদি টোটাল এনার্জি বের করতে চাই এন সংখ্যক অণুর জন্য, টোটাল এনার্জি যেটা, সেটা হবে 3/2 এন কেটি না? বুঝছি? শক্তির সমবিভাজন নীতি থেকে আমরা একটা মলিকুলের শক্তি বের করতে পারি, যে মোট শক্তি হবে 3/2 এন কেটি। ওকে, ফাইন। এরপরে আমরা আদর্শ গ্যাসের স্বীকার্যের মধ্যে পড়ছিলাম একটা কথা, যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে বা অণু পরমাণুর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। মনে পড়ে পড়ছিলাম যে একদম প্রথম দিন কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না। যদি মলিকুলের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ না থাকে, সেখানে কিন্তু কোনো বিভব শক্তি থাকে না, কোনো বিভব শক্তি থাকবে না। তাহলে আমার এখানে যে মোট এনার্জি, আমরা যে নর্মালি পড়তাম মোট এনার্জি বিভব শক্তি আর কাইনেটিক এনার্জির সামেশন হয়, এখানে কিন্তু পটেনশিয়াল এনার্জি টোটালি 0। তাহলে আমার মোট এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি না? তাহলে আমি এখান থেকে স্পষ্ট লিখতে পারবো না যে কাইনেটিক এনার্জি মানেই ই কে মানেই 3/2 এন কেটি, আর এন কেটির জায়গায় চাইলে আমি লিখতে পারি এন আর টি, লিখছিলাম। তাহলে এই যে লাল বক্স করে দিচ্ছি, এই লাল বক্স করা পার্টটা আমরা আগেও দেখছিলাম না ইকে?
কই যেন দেখছিলাম, মনে পড়ে? এই যে এইখানে আমরা দেখছিলাম, এই যে 3/2 এনকেটি কিংবা 3/2 এনআরটি, এই যে ইকে, এটাই আমরা এখানে পাচ্ছি না। আবার দেখো, ইকে ইকুয়াল টু 3/2 এনকেটি কিংবা 3/2 এনআরটি। তার মানে ওইখানে যেটা করছিলাম অ্যাকচুয়ালি ঠিক আছে, তাই না? শক্তির সমবিভাজন নীতি আমাকে এটাই বলতেছে। ভুল কিছু বলছে? ভুল কিছু বলে নাই কিন্তু। আচ্ছা, এক পারমাণবিক ক্ষেত্রে গেল। এখন দ্বিপারমাণবিক ক্ষেত্রে যদি করতাম তাহলে কি হতো দেখো তো। দ্বিপারমাণবিক ক্ষেত্রে কয় দিকে এফ কেটি করে, হাফ কেটি করে কয় দিকে পাইতাম? 5টা দিকে এফ কেটি করে পাইতাম না? তো টোটাল এনার্জি কত হইতো? 5/2 এনকেটি হইতো না? দ্বিপারমাণবিকের জন্য ইকে ইকুয়াল টু কি লেখা যেত? এটা লেখা যেত না? নামাজের জন্য একটু আজান দিচ্ছে, একটু ব্রেক নেই। হ্যাঁ, ওকে, আমরা এখনই শেষ করে দিব। এতটুকু বুঝতে পারছি কিনা? এখন কি সেন্স করতে পারতেছি যে কেন এখানে আমি বলছিলাম যে 3 না লিখতে? এখানে আসলে এফ লেখা উচিত। কারণ আমি যখনই বিষয়টা একটা দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে নিয়ে গেলাম, তখন দেখা গেল এটা অলরেডি 5/2 হইতেছে। ইভেন আমি যদি ত্রিপারমাণবিক বলতাম তাহলে কত হইতো বলতো? 6/2 এনকেটি হইতো না? কিংবা 6/2 এনআরটি, এটা হতো না? তাহলে এটাকে এভাবে না লিখে আমরা সরাসরি ইকে ইকুয়াল টু লিখতে পারতেছি f/2 এনকেটি কিংবা f/2 এনআরটি। লেখা যাচ্ছে না চাইলেই? জি ভাইয়া। যে একদিকে হাফ কেটি করে হলে এফ দিকে হবে f/2 কেটি। তাহলে একটা অণুর জন্য যদি হয় তোমার কেটি করে, তাহলে এন সংখ্যক অণুর জন্য হবে এন কেটি করে, শেষ। আর এন কেটি যে কথা, এনআরটি একই কথা। এটা মনে হয় বুঝো নাই। এটা বোঝার জন্য তোমার ক্লাসটা একটু করতে হবে যে এন কেটি আর এনআরটি কিভাবে সেম হয়। ওকে, তো এই ছিল আমাদের আলোচনা আজকের মতো। আমরা আমাদের আরেকটা টপিক, ছোট্ট একটা টপিক বাকি আছে, যেটা হলো গড় মুক্ত পথ। এই গড় মুক্ত পথটা পড়লেই আমাদের শেষ হয়ে যাবে।
তো এটা আমরা আরেকদিন করে একটা সময় করে ফেলবো, হ্যাঁ? ভাইয়া, তো হ্যাঁ বলো। হ্যাঁ, বোল্টজম্যান ধ্রুবকটা আরেকবার একটু বলবেন, গত ক্লাস করতে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটাকে পড়ায় দিই। আমরা দেখছিলাম কি যে পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? এটা কই থেকে যেন আসছিল? এটা আসছিল, আমরা দেখছিলাম পিভি বাই টি একটা সবসময় কনস্ট্যান্ট নাম্বার হচ্ছিল। যে কনস্ট্যান্টটাকে আমরা দুই ভাবে ডিফাইন করতেছিলাম। আমি বলছিলাম এটাকে চাইলে এন আরও লিখতে পারবো, কিংবা চাইলে আমি এন কেও লিখতে পারবো। যেখানে বলছিলাম আর এর পরিচয় হলো মোল সংখ্যা, এন এর পরিচয় হলো আমার অণু বা পরমাণু সংখ্যা, কে এর পরিচয় বলছিলাম বোলসম্যান কনস্ট্যান্ট, বোলসম্যান ধ্রুবক বা বোলসম্যান কনস্ট্যান্ট, আর আর এর পরিচয় বলছিলাম মোলার গ্যাস ধ্রুবক। তো এখন জানা দরকার আমার মোলার গ্যাস ধ্রুবক কি আর বোলসম্যান ধ্রুবক কি। মোলার গ্যাস ধ্রুবক কি ছিল মনে আছে? বলতো কি ছিল? ভাইয়া, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে যে পরিমাণ কাজ করতে হয়। এক্স্যাক্টলি, যে আর ইকুয়াল টু আমরা লিখতাম পিভি বাই এনটি। তাহলে এখান থেকে বলতে পারতেছি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা কি করতেছি, একক পরিমাণ বাড়াচ্ছি। এর জন্য যে কাজ করতে হচ্ছে, পিভি মানে কিন্তু কাজ, যে কাজ করতে হচ্ছে ওটাকে দেখছিলাম আমরা আর নাম দিচ্ছিলাম। তাহলে কে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো তো একটু, পিভি বাই এন টি না? তাহলে এখান থেকে কি বলতে পারতেছি যে একটা অণু কিংবা একটা পরমাণুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াইতে যে কাজ করতে হচ্ছিল সেটাই কি কে না? জি ভাইয়া। তার মানে এক এক মোল নিয়ে যখন কাজ করব, 1 মোল নিয়ে যে কাজ করতে যেই কাজ হইতে সেটা হলো আর, আর একটা অণু বা একটা পরমাণুর জন্য যে কাজ করতে হচ্ছে ওটাকে নাম দিচ্ছি আমরা কে। তাহলে বলো 1 মোলের জন্য বেশি কাজ করতে হবে না একটা একটা অণুর জন্য বেশি কাজ করতে হবে? 1 মোলের জন্য। অবশ্যই 1 মোলের জন্য, কারণ 1 মোলের মধ্যে অনেকগুলো অণু আছে। 1 মোলের মধ্যে কত অণু আছে? এই যে অ্যাভোগাড্রোর সংখ্যক, হুম। না? এই এন এ সংখ্যক অণু আছে। তাহলে এতগুলো অণুর জন্য যে কাজ সেটা হলো আর, আর একটা অণুর জন্য কাজ সেটা হলো কে। এই হলো দুটার মধ্যে মেইন ডিফারেন্স। আর হলো এতগুলো অণুর জন্য কাজ, আর কে হলো একটা অণুর জন্য কাজ। বুঝতে পারছি? এছাড়া আর কোনো জি কোশ্চেন ভাই। ছিল? না, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে। তা আর কে এর মধ্যে সম্পর্ক তাহলে এমনিতেই বোঝা যাবে, তাই না? যে আর কে যদি এন এ দিয়ে ভাগ দেই তাহলে তো কে পাওয়া যাবে, তাই না? জি ভাইয়া। কিংবা আর যে কথা এন এ ইন্টু কে একই কথা। আবার এন ইকুয়াল টু কি জানি আমরা? এটা লিখতে পারি না? তাহলে যেখানেই এন, যেখানে মোল সংখ্যা ইকুয়াল টু কি লেখা যাবে? ক্যাপিটাল এন ইকুয়াল টু কি লেখা যাবে? এন ইন্টু এ লেখা যাবে না? তাহলে ওই ক্যাপিটাল এন কে রিপ্লেস করলে দেখবা যে ওই এটা চলে আসছে, এই যে এন আর এর ক্যাপিটাল এন কে এটাকে রিপ্লেস করবা, এই যেখানে সরি এই যেটাকে ক্যাপিটাল এন এর জায়গায় রিপ্লেস করবা এটা দিয়ে, দেখবা যে চলে আসছে মিল। এটাকে আগের দিনে করেছিলাম, আলাদা করে করালাম না, হ্যাঁ? যে এই দুটোর সমান হবে মাস্ট। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাকলো। আর এখান থেকে আমি কিন্তু ম্যাথ ট্যাথ কিছু দেখাই নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট পেজটা ছিল এই পেজটা। এই পেজে আমি এই যে ইকুয়েশনটা নিয়ে আসছি, এই ইকুয়েশন থেকে যতগুলো ইকুয়েশন আসতে পারে এই প্রত্যেকটা ইকুয়েশন থেকে পরীক্ষায় ম্যাথ আসে। ধরো তোমাকে বলে দিল যে গতিশক্তি কত হবে এত তাপমাত্রায়, তোমাকে ধরো পিভি দিয়ে দিল, গতিশক্তি কত হবে, তোমাকে ঘনত্ব দিয়ে দিল, বললো সিআরএমএস কত হবে। তো সিআরএমএস খালি এটাই নাই, ঘনত্ব দিয়েও কিন্তু সিআরএমএস বের করা যায়। দেখো যেখান থেকে সিআরএমএস যদি বের করো 3p/ρ হবে না? এখান থেকে কিন্তু সিআরএমএস বের করা যায়। তাহলে সিআরএমএস মানে এই ফর্মুলা এমন কোনো মানে নাই যে পরীক্ষায় দেখলে ভাই ঘনত্ব দেওয়া আছে কিন্তু আপনারা তো সিআরএমএস বের করেছিলেন এরকম, কিন্তু এখান থেকে কিন্তু সিআরএমএস বের করা যায়। তো এখান থেকে সূত্র বের করলে অনেক বের করা যায়। এখন বের করে কয়টা তোমাকে দেখাবো বল? এর থেকে বেটার হয় নিজে সূত্রটা নিজের মতো করে বের করে করলে এটা তোমার একে ভিজুয়ালাইজ করতে পারবে সূত্রটা যে কই থেকে আসলো বিষয়টা, সেকেন্ডলি খুব ভালো মনে থাকবে। ওকে আচ্ছা,
ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজান দিয়ে দিছে, আমার জন্য নামাজ যেতে হবে। আল্লাহ হাফেজ।